বাহ, বেশ বেশ, নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে গো। তা হ্যাঁ, ধার দেনা কত এবার? মাছ কিনেছিলাম একদিন 4 আনা, একদিন 2 আনা। আর খোকা আমসত্ত্ব খেতে চেয়েছিল, তাই ওই বোস্টম বাড়ি থেকে কিনে এনেছিলাম 2 আনার। আমসত্ত্ব আবার কিনতে গেলে? হ্যাঁ, বড় নবাব হয়েছ না। গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম সংসার। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উপেন ভট্টাচার্যের পুত্রবধূ বেশ সুন্দরী। একটিমাত্র ছোট ছেলে নিয়ে অত বড় পুরনো সেকেলে ভাঙা বাড়ির মধ্যে একাই থাকে। স্বামীর পরিচয় বউটি এ গ্রামে পরিচিতা নয়। অমুকের পুত্রবধূ এই তার একমাত্র পরিচয়, কারণ স্বামী ভবতারণ ভট্টাচার্য ভবঘুরে লোক। গাঁজা খেয়ে মদ খেয়ে বাপের যথা সর্বস্ব উড়িয়ে দিয়েছে। এখন কোথায় যেন সামান্য মাইনেতে চাকরি করে। শনিবারে বাড়ি আসে, কোনো শনিবারে আসেই না। শ্বশুর উপেন ভট্টাচার্য গ্রামের জমিদার মজুমদারের ঠাকুর বাড়িতে নিত্য পূজা করেন, সেখানেই থাকেন খান। বড় একটা বাড়ি আসেন না। তিনিও ভালো খেতে পান বলে ঠাকুর বাড়িতেই পড়ে থাকেন। নইলে সকালের বাল্যভোগের লুচি, হালুয়া, পায়েস, দই ও বৈকালের ফলমূল 12 ভূতে লুটে খায়। কোনো কোনো দিন সন্ধ্যার দিকে তিনি বাড়ি আসেন, হাতে একটা ছোট্ট পুঁটুলি, তাতে প্রসাদী লুচি, মিষ্টি, ফলমূল, একটু বা ক্ষীরের ছাঁচ থাকে। তার নাতি করুণার বয়স এই 7 বছর। না খেতে পেয়ে সে সর্বদা খাই খাই করছে। যা হয় পেলেই খুশি। তা কাঁচা আমড়া, পাকা নোনা, তালের ফল, আধ পাকা শক্ত বেল, যাই হোক, খাওয়া পেলেই হল। স্বাদের অনুভূতি তার নেই। ঝাল, টক, মিষ্টি, তেঁতো তার কাছে সব সমান। ও করুণা, এই দেখ কে নিচি। কে ঠাকুর দাদা? দাদু টাদু বলার নিয়ম নেই এই অজপাড়া গায়ে। ওসব শৌখিন বলি করুণা শেখেনি। সে ছুটে যায় উৎসুক লোভীর ব্যগ্রতা নিয়ে। ঠাকুরদাদা পুটুলি খুলে 2খানা আখের টিকলি, একটা বাতাসা ওর হাতে দেন। ও তাতেই মহা খুশি। ঠাকুরদাদা যে জিনিস দেন তার চেয়ে যে জিনিস দেন না তা অনেক ভালো ও অনেক বেশি। পুটুলির সে অংশে থাকে বৈকালী ভোগের লুচি, কচুরি, মালপোয়া ও তালের বড়া। যখনকার যে ফল সেটা ঠাকুরকে নিবেদন করার প্রথা এ ঠাকুরবাড়িতে বহুকাল থেকে প্রচলিত। এখন ভাদ্র মাস, কাজেই তালের বড়া রোজ বিকেলে নিবেদিত হয়। করুণা এক আধবার পুঁটুলির অন্য অংশে চাইলে, কিন্তু তাতে তার লোভ হয় না। ওরকম দেখতে খুব ছোটবেলা থেকে সে অভ্যস্ত। সে জানে ও অংশে তার কোনো অধিকার নেই। ঠাকুরদাদার দিকেও বোকার মতো চেয়ে থাকে। উপেন ভট্টাচার্য গলায় কাশির আওয়াজ করে পুত্রবধূকে তার আগমন বার্তা ঘোষণা করতে করতে বাড়ি ঢোকেন এবং শটাং দোতলায় নিজের ঘরটিতে চলে যান। রোজ তাঁর ঘরটিতে নিজে চাবি দিয়ে বেরিয়ে যান এবং এসে আবার খোলেন। পুত্রবধূকে বিশ্বাস করার পাত্র তিনি নন। কোনো মেয়ে মানুষকেই বিশ্বাস নেই। ও বৌমা, বৌমা, ওপরে এসো। কে বাবা? একবার ওপরে এসো। পুত্রবধূ ওপরে গিয়ে দেখে শ্বশুর পুঁটুলি খুলে কি সব খাবার জিনিস ত্রস্তভাবে হাঁড়ির মধ্যে পুড়ছেন। পুত্রবধূকে দেখে তাড়াতাড়ি তিনি হাঁড়িটার দিকে পিছন করে ফিরে বসে বললেন, বৌমা, ইয়ে করো তো, আমার ঘরে একটা আলো জ্বেলে দিয়ে যাও। আপনি রাতে কি খাবেন? ভাত রাঁধব? না, তুমি শুধু খাবার জল 1 ঘটি দিয়ে যেও। এ সংসারে বৃদ্ধ শ্বশুরের জন্য পুত্রবধূর রাঁধবার নিয়ম নেই। যার যার তার তার। ছেলে যখন আসে বাপের খোঁজ নেয় না।
ওরা নিজে রাঁধে, নিজেরা খায়। উপেন ভট্টাচার্য এসে নিজের ঘরের তালা খুলে বড়জোর একটু জল কোনোদিন, আবার কোনোদিন বা একটু নুন চান পুত্রবধূর কাছে। এর বেশি তার কিছু চাইবার থাকে না, কেউ তাকে দেয়ও না। আজ পুত্রবধূর তাঁর জন্যে রান্না করার প্রস্তাবে তিনি খানিকটা বিস্মিত না হয়ে পারেননি। বোধহয় সেই জন্যেই পুত্রবধূর প্রতি তাঁর মনোভাব হঠাৎ বড় দরাজ হয়ে গেল। তার ফলে যখন আবার সে জলের ঘটি নিয়ে ঢুকল, তখন তিনি হাঁড়িটা সামনে নিয়ে বললেন, দাঁড়াও বোমা, করুণাকে দিয়েছি, তুমি এই দোকানা লুচি আর এই একটু মিষ্টি নিয়ে যাও। পুত্রবধূ 2 হাত পেতে শ্বশুরের দেওয়া আধখানা ক্ষীরের ছাঁচ, খানচারেক লুচি, আধখানা ছানার মালপোয়া ও 2টি তালের বড়া নিয়ে খুব অবাক হয়েই দাঁড়িয়ে রইল। শ্বশুর হঠাৎ কেন এত সদয় হয়ে উঠলেন তার উপরে? না খেয়ে থাকলেও তো কখনো জিজ্ঞাসা করেন না সে খাচ্ছে না উপোস করছে। সে বললে, আমি তাইলে যাই বাবা। হ্যাঁ যাও যাও, হ্যাঁ পান আছে? না তো বাবা, আমার হাতে পয়সা ছিল নে, করুণার পাঠশালার মাইনে 4 আনা বাকি। তাগাদা করছে মাস্টার, তাও দিতে পারছি নে। পুত্রবধূর নাম তারা। গরিব ঘরের মেয়ে না হলে আর এমন সংসারে বিয়ে হবে কেন? নিচে নেমে এসে সে ছেলেকে ডেকে 2খানা লুচি আর মিষ্টিগুলো সব খেতে দিলে। নিজের জন্য রাখলে 2খানা লুচি আর 2টো তালের বড়া। ছেলেকে তালের বড়া খেতে দিলে ওর পেট কামড়াবে রাত্রে। সত্যি তার হাতে পয়সা না থাকায় কোনোদিনই রাতে সে কিছু খায় না। করুণার জন্য 2 বেলার চাল নেওয়া হয় ও বেলা। সন্ধ্যের পিদিম জ্বালিয়েই জল দেওয়া ভাত করুণাকে খেতে দেয়। তারপরে মায়ে বয়ে শুয়ে পড়ে। ও ছেলেকে নিয়ে অত বড় বাড়ির মধ্যে একখানা ঘরে শুয়ে থাকে। ইঁদুর খুটখাট করে, কলাবাদুর পুরনো বাড়ির কোণে চটাপট শব্দে ওড়ে, ছাদের ধারের বেল গাছটাতে বেলের ডাল বাতাসে দোলে। কোনো কোনো দিন ওর ছেলের ঘুম ভেঙে যায়। ভয়ে মাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙিয়ে বলে, ও মা, মা, ও কি খুটখুট করছে মা? কিছু না, তুই ঘুমো না, ইঁদুর। মা, শাকচুনি আছে বেল গাছে? ওসব কিছু নেই। রীতার দাদা গপ্প করছিল, তাদের বাঁশঝাড়ে শাকচুন্নি আছে। তুই ঘুমো তো, ওসব বাজে গপ্প। আমি একা একা রাত 8টার সময় পুকুরে কাপড় কেচে আসি, আমি তো কিছু দেখিনি বাবা। উপেন ভট্টাচার্যের পুত্রবধূর সাহস খুব, একথা গাঁয়েও সকলে বলাবলি করে। অত বড় প্রাচীন অট্টালিকা, বহু ঘরদোরের মধ্যে ছোট্ট একটি ছেলে সম্বল করে বাস করে। শ্বশুর তো কালে ভদ্রে বাড়ি ফেরে, স্বামীও প্রায় তাই। শনিবারে যদি বা এলো, রবিবার বিকেলেই চলে গেল। ধন্যী সাহস বটে। শেষ রাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বলল, ও মা, মা ওঠো না, কিসের শব্দ হচ্ছে? ও মা। বাবা, তুই বাবা ঘুমোতে দিলি না, কই কোথায় শব্দ? কে এসে দরজায় ঘা দিলে। কড়া নাড়লে ওদের ঘরের বাইরে। তারা ধড়ফড় করে উঠে বললে, কে কে? বাইরে থেকে উত্তর এলো, আমি, দর খোলো। করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল, বাবা এসেছে, বাবা। তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিলে। একগাল হেসে বললে, এসো এসো, একেবারে তো শেষ রাত্রিরে। ভালো আছে তো? হ্যাঁ, বাস খারাপ হয়ে গেছিল, রাস্তায় আসতে যা কষ্ট হয়েছে। শোনো, তুমি হাত মুখ ধো, জল গামলায় আছে, গাড়ুতে আছে, আমি ভাত চড়াই। ভাত? শেষ রাত্রিরে ভাত খেয়ে মরি আর কি। শোনো,
আমার পুঁটলির মধ্যে সরু চিঁড়ে আছে, তাই দুটি ভিজিয়ে দাও। কাকা সরে আয়, তোর জন্য জিলিপি কিনেছিলাম, তা মেয়ে নেতা হয়ে গিয়েছে। এনাও এনাও, খোকারে দুখানা দাও, তুমি দুখানা খাও। আমি খাবো না, তুমি খেয়ে একটু জল খাও। আমার পেট ভালো না কদিন থেকে। সরু চিঁড়ে ভিজিয়ে নেবু রস আর নুন মেখে বেশ কচলে কচলে কদ্দের করে দাও দেখি। থাক থাক, আমাকে আর শেখাতে হবে না, হাত মুখ ধুয়ে এসো দেখি। হ্যাঁ যাও যাও, তার আগে একবার গাড়ুটা দাও দেখি। গামছাখানা এখানে রেখে দিও, আসছি আমি। তারা তখনই চিঁড়ে ভেজাতে দিলে। স্বামী এসে হাত মুখ ধুয়ে বসল। তার সামনে পাথরের একটা বড় বাটিতে চিঁড়ের কথ নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে। স্বামী একটু মুখে দিয়েই বললে, বাহ, বেশ বেশ, নুন লেবু মিশিয়ে বড় চমৎকার খেতে লাগছে গো। তা হ্যাঁ, ধার দেনা কত এবার? মাছ কিনেছিলাম, একদিন 4 আনা, একদিন 2 আনা। আর খোকা আম সত্ত্ব খেতে চেয়েছিল, তাই ওই বৈষ্ণব বাড়ি থেকে কিনে এনেছিলাম 2 আনার। আম সত্ত্ব আবার কিনতে গেলে? হ্যাঁ, বড় নবাব হয়েছ না। স্বামীর মুখে কড়া সুরের কথা শোনা এই প্রথম নয় তারার। গা সওয়া হয়ে গিয়েছে তার। তারা বললে, বারে, খোকা কাঁদতে লাগলো, দেব না কিনে? না, বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও। আর শোনো, মুখ সামলে কথা বলো বলছি, হ্যাঁ, বাপ তুলো নে, খবরদার। ওরে বাপরে, তবুও যদি বাপের বাড়ির চালে খড় থাকতো। ছিল না বলেই তো তোমার মতো অজ পাড়া গিয়ে মুখ মাতালের হাতে আমার বাপ দিয়েছিল। তবে স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে গেল তারার দিকে। করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয়ে। উপেন ভট্টাচার্য বলে উঠলেন, কে কে, কি হলো, কে ওখানে? ভবতারণ উদ্যত ছাতা নামিয়ে বললে, ছোট লোকের মেয়ে কোথাকার। খবরদার, আমার বাপ তুলছো তুমি। বেরো, বেরো বাড়ি থেকে, দূর হও। তোমার মুখে ছাইয়ে নুড়ো দেবো বলে দিচ্ছি। বেরো বেরো। হারাম জাদি, মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। বেরোবো কেন? হ্যাঁ, তোর কোন বাপে বাড়ি করে রেখে গেছিল? তুই বেরো। করুণা আকুল সুরে কাঁদছে বাবা মার ধুমধুমার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে। ওর মা এসে ওকে কোলে নিয়ে বললে, চল খোকা, আমরা এই বাড়ি থেকে চলে যাই। তোর আমার বাড়ি তো না, ওদের বাড়ি ওরা থাকুক। খবরদার, খোকাকে ছুঁয়ে নে বলছি। যাবি হারাম জাদি, তো একলা মর্গে জানা। খোকা তোর না, আমার। বেশ, রাখো খোকাকে, আমি আমি একলাই যাচ্ছি। করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে, মা, তুমি যেও না, আমি তোমার সঙ্গে যাব। ভবতারণ বললে, খোকন কেন না, তোমায় আমি কলকাতায় নিয়ে যাব। রেলগাড়ি মোটর সব কিনে দেবো, এসো এসো। করুণা কান্নায় জড়িত সুরে বলল, কলকাতায় যাবি না? মাকে সে আরও বেশি করে জড়িয়ে ধরে। এমন সময় ওপর থেকে উপেন ভট্টাচার্য নেমে এসে ছেলেকে বললেন, এই, তুই কে চেঁচামেচি আরম্ভ করলি ভোর রাত্রিরে? হ্যাঁ, তুই মানুষ হলি নে এই দুঃখে আমি বাড়ি আসি নে। কেন মিচে মিচে বৌমাকে যা তা বলছিস? আমি সব শুনেছি ওপর থেকে। তোরই তো দোষ, ও আমার ঘরের লোক। কি আপনাকে তো কিছু বলিনি। আপনি ওপরে যান বাবা, আমাদের কথার মধ্যে আসতে কে বলেছে আপনাকে? আমি যাই না যাই সে আমি বুঝবো। আর তুই যে বলছিস বৌমাকে বাড়ি থেকে বেরুতি, আমার বাড়ি না তোর বাড়ি? হ্যাঁ, আমি আজও বেঁচে আছি। বদমাইশ পাজি কোথাকার। আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব, বৌমাকে ওচি করে যাব।
রাত দুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন বেরো। মুরদ নেই এক করার। ও ভদ্রলোকের মেয়ে সারা মাস কি খায় তুই তার কোনো হদিশ রাখিস না কেউ রাখে? এসো এসো তো খোকন, এসো, চলো বৌমা, ওপরের ঘরে চলো দিকে। তারা ঘুমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গেই। সে ফিস করে খোকনকে কি বললে। খোকন বললে, ঠাকুর দাদা তুমি ওপরে যাও, মা বলছে। ভবতারণ সাহস পেয়ে বললে, আমি তাড়িয়ে দেবার কথা আগে মুখে এনেছি না আপনার বৌমা বললে? ওই তো বললে আমাকে বেরিয়ে যেতে। কেন, ওর বাবার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ওর বাবার বাড়ি, আলবত ওর বাবার বাড়ি। হারামজাদা, ফের যদি তুমি এসব কথা মুখে এনেছো। উপেন ভট্টাচ ওপরে উঠে চলে গেলেন। ভবতারণ চুপ করে বসে রইল। খানিকক্ষণ সবাই চুপচাপ। হঠাৎ ভবতারণ উঠে জামার পকেট হাতড়ে একখানা 2 টাকার নোট বার করে স্ত্রীর দিকে ছুঁড়ে দিয়ে বললে, আচ্ছা দিলাম, ধার দেনা শোধ করে দিও। আমি এখনই চললাম। এসেছিলাম অনেক আশা করে, তা এ বাড়িতে আমি থাকবো না। এখানে আমার পোষাবে না বুঝলাম, আর আর আমি আসছি না। দেখ খোকন, যাবি কলকাতায়? যাবি আমার সঙ্গে? চল, মোটর কিনে দেবো, লবেন চিস কিনে দেবো, চল। এসো এসো আমার সোনা, আমার মানিক, চলো চলো আমার সঙ্গে। এই সময় তারা এগিয়ে এসে স্বামীর হাত ধরে বললে, কেন পাগলামি করছো? বসো, এখনো অন্ধকার রয়েছে, এখন কোথায় যাবে? ছি, হাত ছাড়ো। ঝটকা মেরে ভবতারণ হাত ছাড়িয়ে নিলে। খবরদার, আমার গা ছুঁয়ো না, একদম ছবে না। আচ্ছা ছোঁবো না, বসো তুমি ওখানে। এর কথা বলে? কখন কখন যাবি আমার সঙ্গে? আয় আয়। কখনো যদি এ ভিটেতে আমি পদার্পণ করি তবে আমার... করুণা মায়ের পেছনে গিয়ে লুকিয়ে আছে। তার কোনো সাড়া পাওয়া গেল না। সকালবেলা বেশ রোদ উঠেছে। তারা স্বামীকে 2খানা পেঁপের টুকরো হাতে দিয়ে বললে, খাও, পেট ঠান্ডা হবে। ভবতারণ এই ঘুমিয়ে উঠেছে, চোখ ভারী ভারী। পেঁপের রেকাবি হাতে নিয়ে বললে, উনি কোথায়? ওপরে। যাবেন নে? তা কি জানি। পেঁপে আছে, আর দিয়ে এসো না ওপরে। সে দিয়ে এসেছি, তুমি তখন ঘুমিয়ে। তুমি বললে তবে দেব। দিও, বুড়ো মানুষ। সে তোমাকে শেখাতে হবে না। খোকন, ও খোকন, শোন শোন। ও খেয়েছে, ওকে ডাকছো কেন? তুমি খেয়ে ফেলো, তোমার পেট ঠান্ডা হবে পেঁপে খেলে। এই সময় উপেন ভট্টাচ খড়ম পায়ে দিয়ে উপর থেকে এলেন। ঘরে উঁকি দিয়ে বললেন, কে? ভবতারণ? ভালো পেঁপে, খা। এ বৌমা, আমি আসি বুঝলে, ওকে নেই খাবো। ভবতারণ, আজ আছিস তো? ভবতারণ দাঁড়িয়ে উঠে বললে, না বাবা, ও বেলা চলে যাব। আপনি আসবেন না ও বেলা? আচ্ছা, তুই যাবার আগে আমি ফিরে আসবখন। এই সময় তারা ফিসফিস স্বরে কি বললে স্বামীকে। ভবতারণ ডেকে বললে, বাবা। হ্যাঁ, কি বল? এবেলা এখানে 2টো খাবেন, আপনার বৌমা বলছে। কই মাছ আনতে যাচ্ছি বাজার থেকে, একসঙ্গে বসে কতদিন খাইনি, কেমন? উপেন ভট্টাচ সম্মতি জ্ঞাপন করে রোয়াক থেকে উঠানে পা দিলেন। কি ভেবে এসে আবার বসলেন রোয়াকে। পুত্রবধূ বললে, তা আমাকে সেজে দেব বাবা? দেও দেখি। ছেলে ভবতারণ নিজেই তামাক সেজে নিয়ে এলো। বৃদ্ধ উপেন ভট্টাচ চোখ বুজে হুঁকোয় টান দিতে দিতে চিন্তা করতে লাগলেন, এমন সকালবেলা কত কাল আসেনি তাঁর জীবনে। স্ত্রী মারা গিয়েছে আজ বোধহয় 20 বছর। ভবতারণ তখন 11 বছরের বালক। তারপর থেকেই ছন্ন ছাড়া সংসার জীবন চলছে। আঁটসাঁট নেই
কোনো বিষয়ে কারো, তার উপরে দারিদ্র তো আছে। হাতে পয়সা ছিল না বলেই ভবতারণকে লেখাপড়া শেখাতে পারেননি। লেখাপড়া শেখালে অত খারাপ হতো না সে। অবহেলিত পুত্রের প্রতি উপেন ভট্টাচার্যের মায়া হল। কাল অত বকুনি দেওয়াটা উচিত হয়নি। ভবতারণ বাড়ি ফিরে এলো 8টার সময়। স্ত্রীকে বললে, দেখো কারে বলে যশুরে কই। বাবাকে দেখাও, বাবাকে দেখাও। অনেকদিন পরে পুত্র ও পুত্রবধূর সেবা যত্ন জুটল উপেন ভট্টাচার্যের ভাগ্যে। এমন একসঙ্গে খাওয়া দাওয়া কত কাল হয়নি। তিনি পড়ে থাকেন মজুমদারদের ঠাকুর বাড়িতে, পেটের দায়েই তো। ছেলে উপযুক্ত হয়নি, নিজেরই ছেলেটাকে সে খেতে দিতে পারে না। ওদের ভার লাঘব করার জন্যেই তিনি পরের বাড়িতে খান। খাওয়া দাওয়ার পর উপেন ভট্টাচার্য দিবানিদ্রা দেবার জন্য ওপরের ঘরে চলে গেলেন। পুত্রবধূ তামাক সেজে দিয়ে গেল। আহ, কি আরাম! সব আছে তার, অথচ নেই কিছুই। আজ দিনটা একটা চমৎকার দিন। এমন দিন আবার কবে আসবে? ঘুমিয়ে পড়লেন উপেন ভট্টাচার্য। উপেন ভট্টাচার্যের পুত্রবধূও আজ খুব খুশি। ছন্নছাড়া ভাঙা বৃহৎ বাড়ি আজ যেন কার পাদস্পর্শে লক্ষ্মীর সংসারে পরিণত হয়েছে। দোতলায় শ্বশুরকে তামাক সেজে দিতে যাওয়ার সময় এই কথাই তার মনে হচ্ছিল। তার আছে সবাই, শ্বশুর, স্বামী, পুত্র, যা চায় মেয়েরা। এত বড় বাড়ি, জাজ্জল্যমান সংসার যাকে বলে। ওদের সকলের পাতে পাতে ভাত মাছ দিয়ে আজ কত সুখ পেয়েছে সে। ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। ভবতারণ অন্যদিন খেয়ে দিয়ে আড্ডা দিতে বেরোয় রায়পাড়ায় অমূল্য রায়ের ওখানে। স্থলপথের যাত্রী দুজনেই। দুপুরের পর ভরপেটে মৌতাত জমে ভালো, কিন্তু আজ সে বাইরে গেল না। স্ত্রীকে ঘুমোতে দেখে সে মনে মনে ক্রুদ্ধ হল। কেন, দুটো গল্প করতে কি হয়েছিল? তারাকে কি সে রোজ রোজ পায়? কত কষ্টে সে থাকে এই বাড়িতে একা। সে নিজে অক্ষম স্বামী, কিছু করার পথ তার সামনে নেই। সে ভালো হবে ভাবে, ভেবেছে কতবার, কিন্তু তা হবার জো নেই। সে জানে কেন। সঙ্গ বড় খারাপ জিনিস। সেসব বন্ধুদের সঙ্গ তাকে এইখানে নামিয়েছে। জলপথ ও স্থলপথ কোনো পথ বাকি রাখেনি। আজকের সংকল্প কাল উড়ে যাবে কর্পূরের মতো। তবুও আজকের দিনটি একটা সুন্দর জাঁকালো শান্ত দিন হয়ে থাক তার জীবনে। তারাকে ঘুম থেকে উঠিয়ে বললে, এরে শোনো, চা আছে ঘরে, চা করো, বাবাকে দিয়ে এসো, আমিও একটু খাই। না, চা খায় না। নেবু আর নুন দিয়ে চিঁড়ের কত করে দিয়ে। হ্যাঁ, স্ত্রী সত্যি তাকে যত্ন করার চেষ্টা করে, কিন্তু তার অদৃষ্টে নেই। তারা সত্যি ভালো মেয়ে। এদিকে দিবানিদ্রা ভেঙে উপেন ভট্টাচার্য সবে উঠেছেন, অমনি পুত্রবধূ গরম চায়ের গ্লাস নিয়ে এসে তাঁর হাতে দিলে। বিস্মিত চোখে পুত্রবধূর দিকে চেয়ে বললেন, কি চা? তা বাড়িতে ছেলো? হ্যাঁ, ছেল। বেশ বেশ। পুত্রবধূ হাসি মুখে বললে, আর কিছু খাবেন? হ্যাঁ, তা কি খাওয়াবে? বেশ দো ভাজা করে চিঁড়ে ভেজে নারকেল কোড়া দিয়ে নিয়ে এসে দেব। বেশ, দাও তাই। কাঁচা লঙ্কা অমনি সঙ্গে এনো একটা। হ্যাঁ, আর শোনো, ভবতারণকে আর খোকনকেও দিও, বুঝেছ? তা আমাকে দেবো বাবা? এখন না, চিঁড়ে ভাজা আগে খাই, তারপরে। বাহ, মুতাতটা নষ্ট করে দেবে বৌমা। হ্যাঁ, এমনি সুন্দর হাসি খুশির মধ্যে সেদিনের সূর্য ডুবে গেল জামদার বড় বিলের ওপারে। সারাদিন কেউ কোথাও নেই। ভবতারণ চলে গিয়েছে
যা সামান্য 2টি টাকা দিয়ে গিয়েছে তাতে 5 দিনের চালও হবে না। উপেন ভট্টাচ গিয়ে উঠেছেন মজুমদারদের ঠাকুর বাড়িতে। একা রয়েছে তার পুত্রবধূ। সেই প্রকাণ্ড ভাঙা বাড়িতে ছোট্ট ছেলেকে নিয়ে রাত্রে। আবার কলাবাদুর ওড়ে কড়িকাঠের খোপে খোপে পেঁচা ডাকে ডুমুর কাছে করুণা ঘুমের মধ্যে মাকে বলে, মা, ও কিসের শব্দ মা? ওটা না, ওটা কি মা? মা, মা। কি কেমন লাগলো গল্পটা জানাবি কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।